আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজ এডুকেশন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আমাদের ইজি ইংলিশ বইয়ের আর্টিকেলের প্যাসেজ সলিউশনের সর্বশেষ কিউআর কোডের অন্তর্গত থাকা 5টা এক্সারসাইজ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি বিগত ক্লাসগুলোতে আর্টিকেলসের বেসিক রুলস এবং এরপরে করে আসা সবগুলো এক্সারসাইজ তোমরা করেছো এবং এর ধারাবাহিকতায় আজকের এই 5টা এক্সারসাইজ দিয়ে আমরা আর্টিকেলের ক্লাসটি শেষ করব এবং আশা করি এই 49টা এক্সারসাইজ তোমরা যারা করেছো টেকনিক ইজি বই থেকে, আমাদের ইজি ইংলিশ সেকেন্ড পেপার বই থেকে, আশা করি তোমাদের বাংলাদেশের ভেতরে কোনো ধরনের পরীক্ষায় অন্তত আর্টিকেলসের ক্ষেত্রে আর প্রবলেম হবে না। তো আসো আমরা এই শেষ 5টা এক্সারসাইজ এখান থেকে করে ফেলি। বাংলাদেশ ইজ ড্যাশ সাউথ এশিয়ান ডেভেলপিং কান্ট্রি। বাংলাদেশ একটা দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশ। ইট ইজ সারাউন্ডেড বাই ইন্ডিয়া টু দ্য সাউথ, মানে এটা চারদিকে ভারতের দ্বারা ঘিরে আছে, মানে ভারত আমাদের দেশের চারদিকে রয়েছে এবং অ্যান্ড টু দ্য সাউথ টু ড্যাশ সাউথ বাই ড্যাশ বে অফ বেঙ্গল। তো সাউথকে একটা দিকের আগে আমরা কি জানি দ্বীপবসী, এবং বে অফ বেঙ্গলকে একটা মহাসাগর, একটা বড় সাগর, এবং মানে বঙ্গোপসাগর যেহেতু একটা বৃহৎ সাগর এবং এর সাগরের নামের আগে আমরা জানি দি বসে, বাই দি বে অফ বেঙ্গল। উই অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স, আমরা স্বাধীনতা অর্জন করেছি। তো একটা স্বাধীনতা বা এখানে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই, মানে আমরা পাকিস্তানের হাত থেকে স্বাধীনতা অর্জন করেছি ফ্রম 1971। আওয়ার ইকোনমিক ফ্রিডম, আমাদের অর্থনৈতিক স্বাধীনতা ইজ ইয়েট টু কাম, এখনও আসা বাকি। বিসাইডস আওয়ার ইজ অ্যান, এখানে এগ্রো বেস, এগ্রোর এ ভাওয়েল, এই জন্য এগ্রো বেসড ইকোনমি, আমাদের অর্থনীতিটা কৃষি নির্ভর অর্থনীতি। এবং মোস্ট অফ দ্য ফার্মার্স শুড ইউজ, এবং অধিকাংশ ফার্মারের কী করা উচিত, নিউ অ্যান্ড সায়েন্টিফিক মেথড। তো একটা নির্দিষ্ট মানে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা উচিত, এবং এটা একটা বিশেষ পদ্ধতি, এই জন্য তার আগে এফ নাম্বারে এই যে গ্যাপটা রয়েছে সেখানে বসলো। দে ক্যান গ্রো মোর ফুড, ড্যাশ ট্রেন্ড ফার্মার ক্যান কন্ট্রিবিউট টু দ্য ইকোনমি, একজন দক্ষ কৃষক কী করতে পারে, ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারে। এ ট্রেন্ড ফার্মার ক্যান কন্ট্রিবিউট টু দ্য ইকোনমি অফ ড্যাশ আনডেভেলপড কান্ট্রি, একটা অনুন্নত দেশের অর্থনীতিতে কি করতে পারে, একজন দক্ষ কৃষক অবদান রাখতে পারে। আনডেভেলপডের ইউটা হচ্ছে গিয়ে কি এখানে ভাওয়েল, এবং এটার উচ্চারণও ভাওয়েলের মতো, এই জন্য এখানে অ্যান বসবে, অফ অ্যান আনডেভেলপড কান্ট্রি। সো দে মাস্ট বি ওয়েল ট্রেন্ড, সুতরাং তাদের কি হতে হবে, দক্ষভাবে প্রশিক্ষিত হতে হবে। সো দে মাস্ট বি ওয়েল ট্রেন্ড। তো আশা করি এটা বুঝতে পেরেছ। নাও এখন আমরা আরেকবার এইটা রিকল করি একটু। বাংলাদেশ ইজ এ সাউথ এশিয়ান ডেভেলপিং কান্ট্রি। ইট ইজ সারাউন্ডেড বাই ইন্ডিয়া অ্যান্ড টু দ্য সাউথ বাই দি বে অফ বেঙ্গল। Though we achieved independence from Pakistan in 1971, our economic freedom is yet to come. Besides, ours is an agro-based economy, and most of the farmers should use the new and scientific methods so they can grow more food. A trained farmer can contribute to the economy of an undeveloped country, so they must be well trained. আশা করি এটা বুঝতে পেরেছো সবাই। না, এখন আমরা আমাদের পরবর্তী এক্সারসাইজের দিকে চলে যাই। এটা একটু বড়, দেখো। দ্য রোহিঙ্গা পিপল, রোহিঙ্গা যে জনগোষ্ঠী আছে তারা একটা মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়, যারা হচ্ছে গিয়ে কি পশ্চিম রাখাইন রাজ্যে বাস করে, যেটা মায়ানমারে অবস্থিত। তো এখানে দেখো আর ড্যাশ মুসলিম মাইনরিটি গ্রুপ, একটা মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়, এ বসলো। রিসাইডিং ইন ড্যাশ ওয়েস্টার্ন সাইড, একটা নির্দিষ্ট দিকের কথা বলা হয়েছে, এই জন্য ইন দি ওয়েস্টার্ন সাইড হবে। ইন দি ওয়েস্টার্ন সাইড অফ রাখাইন মায়ানমার, ফর্মালি নোন অ্যাজ আরকান। মায়ানমার স্বাভাবিকভাবে কি হিসেবে পরিচিত, আরকান নামে পরিচিত। দ্য রিলিজিয়ন অফ দিস এথনিক গ্রুপ, এই যেই ক্ষুদ্র নৃগোষ্ঠীটা রয়েছে, রাখাইন হচ্ছে মায়ানমারের একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী
জাতি এবং তাদের ধর্ম হচ্ছে কি ইজ ভ্যারিয়েশন অফ সুন্নি রিলিজিয়ন, অর্থাৎ মুসলিম ধর্মের যে সুন্নি সম্প্রদায় রয়েছে সেটার একটা প্রকার হচ্ছে এই রাখাইন রাজ্যের রোহিঙ্গা সম্প্রদায়। তো এখন দেখো যে দ্য রিলিজিয়ন অফ দিস এথনিক গ্রুপ ইজ এ ভেরিয়েশন হবে, এখানে একটা প্রকার ভেরিয়েশন অফ দি একটা সম্প্রদায়ের কথা বলা হয়েছে সুন্নি রিলিজিয়ন, এই জন্য অফ দি সুন্নি রিলিজিয়ন। দ্য রোহিঙ্গা পিপল আর কনসিডার্ড স্টেটলেস এন্টিটিস অ্যাজ দি মায়ানমার গভর্নমেন্ট ডাজ নট রিকগনাইজ দ্যাম অ্যাজ ড্যাশ এথনিক গ্রুপ ডাজ, এবং মায়ানমারের সরকার কি করতেছে তাদেরকে একটা বিশেষ নিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। তো ইটা যেহেতু ভালো এই জন্য অ্যান বসবে। দাস দে ল্যাক লিগাল প্রোটেকশন, এখানে আসলে কোনো আর্টিকেল ব্যবহারের প্রয়োজনীয়তা নেই, ফ্রম দ্য গভর্নমেন্ট অফ মায়ানমার অ্যান্ড ফেস স্ট্রং হোস্টিলিটি ইন দ্য কান্ট্রি, এবং তাদের দেশে তারা ব্যাপক সহিংসতার শিকার হয়। দ্য রোহিঙ্গা পিপল হ্যাভ বিন ডেসক্রাইবড অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট পারসিকিউটেড, মানে সবচেয়ে বেশি নিপীড়িত জনগোষ্ঠী পৃথিবীর বুকে হিসেবে তাদেরকে আইডেন্টিফাই করা হয়। তো যেহেতু পৃথিবী একটা নির্দিষ্ট জায়গা অন দি আর্থ বা অন আর্থ বললেও এখানে ভুল নয়, তাইলে এখানে দিয়েও বসতে পারে, আবার ক্রস দিলেও কেউ যদি ক্রসও দেয় তারটাও ঠিক আছে। ইন অগাস্ট 2017, 2017 অগস্টে ভায়োলেন্স এরাপ্টেড ইন রাখাইন স্টেট ইন মায়ানমার, মানে 2017 সালে হচ্ছে মায়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা মানে চূড়ান্ত রূপ লাভ করলো। অ্যান্ড মোর দেন হাফ এ মিলিয়ন, এখন হাফ এ মিলিয়ন, হাফ এ ডজন এভাবেই তো আমরা এক্সপ্রেস করি, তো এই জন্য এই জায়গায় হাফ এ মিলিয়ন হবে। হাফ এ মিলিয়ন পিপল কি করতেছে, ফ্লেড টু বাংলাদেশ, বাংলাদেশে হচ্ছে গিয়ে পালিয়ে আসো, ট্রিগারিং ওয়ান অফ ড্যাশ ফাস্টেস্ট গ্রোয়িং হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস ইন দ্য ওয়ার্ল্ড, এবং এই 2017 সালের যেই সহিংসতা রোহিঙ্গাদের প্রতি, এই 2017 সালে রোহিঙ্গাদের প্রতি যে সহিংসতাটা হয়েছে সেটা কি করেছে, বিশ্বের ইতিহাসের অন্যতম বড় একটা মানবতা মানে নিদারুণ অমানবিক আচরণ করা হয়েছে তাদের প্রতি, এবং মানবতার একটা বিশাল সংকট হিসেবে এই ঘটনাটাকে মনে করা হয়। এবং ওই যে রোহিঙ্গারা তখন ওই যে তাদের নিজেদের জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে। তো এখানে দেখো যে এখানে ফাস্টেস্ট গ্রোয়িং, মানে এখানে একটা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে। তো যেহেতু সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে এখানে কি হবে, the fastest growing humanitarian crisis in the world, everything possible must be done to safeguard, এবং এমন কিছু করা হয়েছিল যেটা এভরিথিং পসিবল মাস্ট বি ডাউন টু সেফগার্ড দ্য রাইটস অফ অল এফেক্টেড বাই দিস ক্রাইসিস, মানে সব কিছুই সম্ভব হয়েছিল, মানে মানে তাদেরকে সুরক্ষা করাটা একভাবে হচ্ছে গিয়ে তোমার অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল এই ক্রাইসিসটার কারণে। তো এখানে দেখো তো নির্দিষ্ট কিছু রাইটের কথাই তো বলা হয়েছে, এই জন্য এই জায়গায় টু সেফগার্ড দি হবে, টু সেফগার্ড দি রাইটস অফ অল অ্যাফেক্টেড বাই দিস ক্রাইসিস। তাহলে আবার আমরা একটু শুরু থেকে দেখি। The Rohingya people are a Muslim minority group residing in the western state of Rakhine, Myanmar, formerly known as, এখানে দুইবার ফর্মালি হয়েছে, এটা আসলে একটা প্রিন্টিং মিস্টেক, formerly known as Arkan. The religion of this ethnic group is a variation of the Sunni religion. The Rohingya people are considered stateless entities as the Myanmar government does not recognize them as an ethnic group. Thus, they lack legal protection from government of Myanmar and face strong hostility in the country. The Rohingya people have been described as one of the most persecuted people on the earth. In August 2017, violence erupted in Rakhine State in Myanmar, and more than 500,000 people fled to Bangladesh, triggering one of the fastest growing humanitarian crisis in the world. Everything possible must be done to safeguard the rights of all affected by this crisis.
আশা করি এটা বুঝতে পেরেছো। এটা হচ্ছে তুলনামূলক একটু কঠিন এক্সারসাইজ ছিল তোমাদের যতগুলো এক্সারসাইজ করানো হয়েছে তার মধ্যে। এখন আমরা চলে যাচ্ছি 47তম এক্সারসাইজে। দেন ড্যাশ টেরিবল থিং হ্যাপেন, তখন একটা ভয়ানক ঘটনা বা একটা আশ্চর্যজনক ঘটনা বা একটা হৃদয় বিদারক ঘটনা ঘটলো। টেরিবল। হোয়াইল উই ওয়ার ওয়েটিং ফর কফি, মানে একটা নির্দিষ্ট খাবারের জন্য অপেক্ষা করা, ওয়েটিং এই জন্য ফর দি কফি, কি হলো, দ্য হেড ওয়েটার মানে ওয়েটারদের যে প্রধান, উইথ ড্যাশ ইনগ্র্যাটিয়েটিং স্মাইল অন হিজ ফলস ফেস, মানে তার মুখে একটা কৃত্রিম হাসি ছিল। তো যেহেতু এটা আই দিয়ে শুরু এই জন্য এখানে অ্যান বসবে। অন হিজ ফলস ফেস কেম আপ টু আস বিয়ারিং, আমাদের কাছে আসলো কি নিয়ে, একটা বড় বাস্কেট নিয়ে, যেটাতে কি ছিল, ফুল অফ পিচেস, এখানে এফ এ ক্রস বসবে। দে হ্যাড ড্যাশ ব্লাশ অফ ড্যাশ ইনোসেন্ট গার্ল, তাতে ওই পিচ ফলগুলোতে কী ছিল, মানে ইনোসেন্ট গার্ল বলতে এখানে বোঝানো হয়েছে যে নিষ্পাপ মেয়েদের মুখে যে উজ্জ্বলতাটা থাকে সেই উজ্জ্বলতাটার মতো এই পিচগুলো উজ্জ্বল ছিল। দে হ্যাড, তো এটা একটা নির্দিষ্ট জিনিস, এই জন্য দি ব্লাশ অফ অ্যান ইনোসেন্ট গার্ল, একটা ইনোসেন্ট গার্লের মতো। আবার দে হ্যাড দ্য রিচ টোন, তাদের হচ্ছে গিয়ে একটা ওই যে একটা আভিজাত্যমূলক ভাবও ওই পিছলগুলোতে ছিল, যেগুলা ইতালির সেই অভিজাত ভূমিগুলোর দিকে তাকালে দেখা যায়। দে হ্যাড দ্য রিচ টোন অফ অ্যান ইটালিয়ান ল্যান্ডস্কেপ বাট শিওরলি পিচেস ওয়ার নট ইন সিজন দেন, কিন্তু যদিও পিচ ফলের সেই সময় ওই মৌসুমের পিচ ফল ছিল না। আচ্ছা, তাহলে 47 যেই এক্সারসাইজটা আমরা করলাম এটা আরেকবার আমরা একটু দেখি, যে দেন এ টেরিবল থিং হ্যাপেন্ড while we were waiting for B number the coffee, C number the head waiter with D number an ingratiating smile on his false face came up to us bearing a large basket full of peaches. They had the blush of an innocent girl, they had the rich tone of an Italian landscape, but surely peaches were not in season then. ওকে, এটা আমরা করলাম। এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের 48 নাম্বার এক্সারসাইজে। ইট ওয়াজ ড্যাশ ডার্ক নাইট, এটা ছিল একটা ঘন গভীর রাত। ইট ওয়াজ এ ডার্ক নাইট, ডার্ক নাইট শুনলেই আবার অবশ্য আমাদের মনে হয় যে আমাদের খুবই ফেভারিট একটা সিনেমা ব্যাটম্যানের দ্য ডার্ক নাইট রাইজেস। যাই হোক, ওইটা ছিল ডার্ক নাইট কে দিয়ে, আর এটা হচ্ছে ডার্ক নাইট, এই নাইটটা হচ্ছে রাত আর ওই নাইটটা হচ্ছে যোদ্ধা। আচ্ছা, আবার আমরা এক্সারসাইজে চলে যাই। ড্যাশ ব্লাইন্ড ম্যান ওয়াজ ওয়েলিং অ্যালং এ রোড, একটা অন্ধ ব্যক্তি রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। তো একজন ব্যক্তি যেহেতু হেঁটে যাচ্ছে এই কারণে এ বসবে। হি হেল্ড ড্যাশ ল্যাম্প, হি হেল্ড এ ল্যাম্প, তার হাতে একটা কি ছিল, ল্যাম্প ছিল। টু মেন লাফড অ্যাট হিম, দুইজন লোক তাকে দেখে হাসলো। ওয়ান অফ দ্যাম সেড হোয়াট ইজ দ্য ইউজ অফ এ ল্যাম্প, তাহলে কি ছিল, হোয়াট ইজ দ্য ইউজ অফ এ ল্যাম্প, মানে ওই আলোটার কি দরকার, তুমি তো অন্ধ, এই কারণে বলতেছিল যে অফ এ ল্যাম্প টু এ ব্লাইন্ড ম্যান। দি অ্যানাদার কল্ড দি ব্লাইন্ড ম্যান, মানে ওই অন্ধ ব্যক্তিটাকেই মানে সে বলতেছিল যে ল্যাম্পের কি দরকার একজন অন্ধ ব্যক্তির, এবং আরেকজন ওই দুই লোকের মধ্যে আরেকজন লোক বলতেছে যে দ্য অ্যানাদার কল্ড দ্য ব্লাইন্ড ম্যান এ ফুল। দ্য ব্লাইন্ড ম্যান হিয়ার দিস, অন্ধ ব্যক্তিটি সেটি শুনলো অ্যান্ড সে বললো, হি সেইড, ওই ল্যাম্পটার কথাই তো বলতেছে এই কারণে সে এই জন্য হবে দি, মানে একটা নির্দিষ্ট কিছু। দ্য ল্যাম্প ইজ নট ফর মি, ইট ইজ ফর দোজ পিপল, এইখানে কোনো আর্টিকেল হবে না, হু আর কেয়ারলেস,
আমার এই আলোটা আসলে আমার জন্য না, সেটা তাদের জন্য যারা হচ্ছে অসতর্ক। দে উইল নট সি মি ইন ডার্কনেস, তারা আমাকে অন্ধকারে দেখতে পারবে না। তো আমার হাতে আলো থাকলে তারা আমাকে দেখতে পারবে এবং বুঝতে পারবে যে আমি অন্ধ, এবং সেই অনুযায়ী আমাকে তারা হয়তো আঘাত করবে না। দ্য ল্যাম্প উইল শো দ্যাম দ্য ওয়ে, এবং তাছাড়া ওই ল্যাম্পটা তাদেরকে রাস্তাও দেখাবে। এই কথাটা শুনে ওই দুই ব্যক্তি তাদের নির্বুদ্ধিতার জন্য নিজেদের ব্যাপারে দুঃখ প্রকাশ করলো। দে ফেল্ট সরি ফর দেয়ার ফুলিশনেস। এখন আবার একটু দেখি। ইট ওয়াজ এ ডার্ক নাইট, এ ব্লাইন্ড ম্যান ওয়াজ ওয়াইলিং অ্যালং এ রোড, হি হেল্ড এ ল্যাম্প ইন হিজ হ্যান্ড, two men laughed at him, one of them said, what is the use of a lamp to a blind man? The another called the blind man a fool. The blind man heard this and he said, the lamp is not for me. It is for those people who are careless. They will not see me in darkness. The lamp will show them the way. They felt sorry for their foolishness. আমাদের এক্সারসাইজটা শেষ হলো। এখন আমরা আমাদের আর্টিকেলের সর্বশেষ যে এক্সারসাইজ সেটাতে চলে যাই। 49 নাম্বারটা দেখি আমরা কি বললো, যে ড্যাশ আইডিয়াল স্টুডেন্ট, মানে একজন আদর্শ ছাত্র। আইডিয়ালের আই হচ্ছে গিয়ে ভাওয়েল, এই জন্য অ্যান বসবে। ইজ ড্যাশ অ্যাসেট ফর এ কান্ট্রি, মানে তার দেশের জন্য একটা সম্পদ। ইজ অ্যান অ্যাসেট ফর এ কান্ট্রি। হি ইজ ডিফারেন্ট ফ্রম ড্যাশ আইডল স্টুডেন্ট। এই আইডলটা হচ্ছে গিয়ে লেজি বুঝাচ্ছে, এবং এটাও আই দিয়ে শুরু, এই জন্য তার আগে অ্যান বসছে। ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস ওয়ার্ক হার্ড, এখানে পরিশ্রমীদের কথাকে বা পরিশ্রমী যারা তাদের কথা বলা হয়েছে, অর্থাৎ কমন নাউন হিসেবে ইন্ডাস্ট্রিয়াল শব্দটা ব্যবহৃত হয়েছে, এর জন্য তার আগে দি বসবে। অন দি আদার হ্যান্ড, দি আইডল বা অ্যান আইডল, এখানে তোমরা অ্যান আইডলও দিতে পারো, দি আইডলও দিতে পারো, দুইটাই কারেক্ট, বাট আমরা দুইটাই লিখলাম। অন দ্য আদার হ্যান্ড, একজন অলস ব্যক্তি বা যারা অলস আছে তারা কি করতেছে, ওয়েস্ট অ্যাওয়ে দেয়ার টাইম। না, এখানে অ্যান হবে না, কারণ দেখো অ্যান না হওয়ার কারণ হচ্ছে যে এখানে প্লুরাল আছে দেয়ার টাইম, তাইলে এখানে কি হবে, খালি এই যে ছোটোখাটো এই ভুলগুলো কিন্তু তোমাদের অবশ্যই পরীক্ষার হলে সতর্ক থাকতে হবে, যে আইডল দেখে অ্যান দিয়ে দিতে পারো, কিন্তু এখানে কিন্তু সকল আইডলদেরকে বলা হয়েছে, মানে সব কুড়েদেরকে বা অলসদেরকে বলা হয়েছে, এই জন্য কমন নাউন হিসেবে এই আইডল ব্যবহৃত হয়েছে, এবং এই জন্য এখানে দি বসেছে। দে ডু নট নো দ্যাট, তারা জানে না, ড্যাশ টাইম ইজ ড্যাশ মোস্ট ভ্যালুয়েবল থিং, তারা জানে না যে সময় সবচেয়ে মূল্যবান জিনিস। তো সময় সবচেয়ে মূল্যবান জিনিস, যেহেতু এখানে টাইমের আগে আসলে কোনো আর্টিকেল বসার সুযোগ নেই, কমন সেন্স থেকে আমরা বুঝতেছি, এবং মোস্টের আগে দিয়ে বসে, এই জন্য আমরা দিলাম দি মোস্ট ভ্যালুয়েবল থিং। ইফ এনিওয়ান ওয়ান্টস টু শাইন ইন লাইফ, কেউ যদি জীবনে উন্নতি করতে চায়, হি শুড মেক ড্যাশ ইউজ ড্যাশ বেস্ট ইউজ অফ হিজ টাইম, হি শুড মেক দি বেস্ট ইউজ অফ হিজ টাইম, আদারওয়াইজ হি উইল সাফার, কি অথবা সে কি করতে পারে, পরিণামে সে হচ্ছে গিয়ে দীর্ঘযাত্রায় সে ভুগতে পারে, সাফার ইন দ্য লং রান। তো এটা একটা নির্দিষ্ট জিনিস, এই জন্য এখানে আইয়ে দি বসলো। হি উইল হ্যাভ টু ড্র্যাগ এ ভেরি মিজারেবল লাইফ, এবং তাকে একটা খুবই করুণ জীবন বয়ে বেড়াতে হয়। মিজারেবল যেতে বসলো ক্রস। তাহলে আবার একটু দেখি শুরু থেকে। অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ অ্যান অ্যাসেট ফর এ কান্ট্রি, হি ইজ ডিফারেন্ট ফ্রম অ্যান আইডিয়াল স্টুডেন্ট। দ্য ইন্ডাস্ট্রিয়াস ওয়ার্ক হার্ড, অন দ্য আদার হ্যান্ড দ্য আইডল ওয়েস্ট অ্যাওয়ে দেয়ার টাইম। দে ডু নট নো দ্যাট, ক্রস মানে এখানে কোনো আর্টিকেল বসবে না, টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং। ইফ এনিওয়ান ওয়ান্টস টু শাইন ইন লাইফ, হি শুড মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, আদারওয়াইজ he will suffer in the long run, he will have to drag a very miserable life. তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই এক্সারসাইজগুলো বুঝতে পেরেছ, এবং এরই মাধ্যমে আমাদের আর্টিকেলসের সবগুলো প্রবলেম আমরা সলভ করলাম। পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।